কারচুপি নির্বাচন করায় জাতিসংঘ ভীষণ বাতিল, এবার খেপেছে সেনাবাহিনী। পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। এফবিআই টার্গেটে গোয়েন্দা প্রধান হারুন, এবার ফেঁসে যাচ্ছে প্রধানমন্ত্রী। সর্বশেষ দেখবেন সরকার খুব শীঘ্রই ক্ষমতা হারাবে, বললেন আন্দালিব রহমান পার্থ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, আমেরিকার কয়েকজন কংগ্রেসম্যান প্রেসিডেন্ট বাইডেনের কাছে সরাসরি একটি চিঠি দিয়েছে, যা সম্ভাব্য পরিমাণ হাসিনা ও তার সহযোগীদের জন্য ভয়ঙ্কর হবে। এই চিঠিতে প্রথমবারের মতো মার্কিন মহল থেকে 3টি বিষয় উল্লেখ করেছে। প্রথমত, জনগণের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্ন অপরাধের জন্য হাসিনাকে সরাসরি দায়ী করা হয়েছে। এবার কিন্তু র্যাব না, সরাসরি হাসিনাকেই দায়ী করা হয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের দায় হাসিনা সরকারের ওপর দেওয়া হয়েছে। 3 নম্বর, বাংলাদেশের পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ নিষিদ্ধ করার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ডয়েচে ভেলের একটি প্রতিবেদনের রেফারেন্স দিয়ে চিঠিতে বলা হয়েছে, বিচার বহির্ভূত হত্যা এবং গুমের ঘটনা হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া সম্ভব ছিল না। র্যাবের ওপর নিষেধাজ্ঞার পরেও হাসিনা বাংলাদেশের জনগণের ওপর দমন পীড়ন আরও তীব্র করেছে। তারা বলছে, র্যাবের ওপর স্যাংশন হাসিনার গণতন্ত্র বিধ্বংসী কর্মকাণ্ড থামিয়ে দেওয়ার ব্যাপারে যথেষ্টভাবে সফল হয়নি। নিজের জনগণের বিরুদ্ধে হাসিনার এই সমস্ত কর্মকাণ্ড মানবতা বিরোধী অপরাধ হিসেবে কংগ্রেসম্যান দেখছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। হাসিনার বিরুদ্ধে এই সকল অভিযোগ কেবল অভিযোগ আকারেই থাকবে, তা ভাবার কোনো অবকাশ নেই। পিনাকি ভট্টাচার্য বলেন, আমরা দেখেছি অতীতে বিভিন্ন দেশে এই ধরনের অপশাসকদের কি করুণ পরিণতি হয়েছে, হাসিনারও একই পরিণতি হবে। পিনাকি বলেন, এই চিঠিতে আরও বলা হয়েছে, হাসিনা আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে ক্ষতি সাধন করছে এবং এই অঞ্চলে অন্যান্য দেশগুলোকে রুশ চীনের বলে টেনে নেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ তারা হাসিনাকে আমেরিকার শত্রু হিসেবে চিহ্নিত করছে। পিনাকি ভট্টাচার্য বলেন, আমরা সবসময় দেখেছি হেফাজত, বিএনপি, জামায়াত ইসলামীকে সংখ্যালঘুদের শত্রু হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগ, কিন্তু এই চিঠিতে উল্টো বলা হয়েছে হাসিনার শাসনকালে বাংলাদেশে হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের ওপর ব্যাপক নিপীড়ন চালানো হয়েছে। এই চিঠির তৃতীয় প্রধান বিষয়বস্তু হচ্ছে, আমাদের সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় সেনা সদস্যরা শোনেন, হাসিনা কি অবস্থা করেছে আপনাদের। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আপনাদের মহান কর্মযোগ্য কেবলমাত্র হাসিনার অপশাসনের কারণে আজ একটি মহাসংকটের মধ্যে পড়ে গেল। এই কংগ্রেসম্যানদের অনুরোধ অনুযায়ী যদি জাতিসংঘে আমাদের সেনাবাহিনীর অংশগ্রহণ স্থগিত হয়ে যায়, তাহলে আমাদের দেশের স্বার্থ এবং ভাবমূর্তির ওপরে হবে একটি বিশাল আঘাত। শান্তি রক্ষা করা, আত্মমানবতার সেবা করার পাশাপাশি এই মিশনের একটি অর্থকরী দিক আছে, যেটি আমাদের মনে রাখা দরকার। আমাদের সেনাবাহিনী জেনারেল সাহেবদের খুশি করার জন্য হাসিনা তাদের টাকা পয়সা, বিভিন্ন সুযোগ সুবিধা সবকিছু দিয়েছে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্মি সিনিয়র অফিসাররা যেন হাসিনাকে আবার জয় বাংলা করে না দেয়। কিন্তু অপেক্ষাকৃত জুনিয়র লেভেলের অফিসাররা কিংবা নন কমিশন অফিসার বা জওয়ানরা এই সুবিধা পায় না। এই শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে জুনিয়র অফিসাররা যে অর্থ জমাতে পারে, তা তাদের জীবনের প্রাথমিক সঞ্চয়, যা দিয়ে তারা একটি বাড়ি তৈরির স্বপ্ন দেখতে পারে। আর নন কমিশন বা জুনিয়র কমিশন অফিসার বা জওয়ানদের জন্য এই অর্থ হচ্ছে সারা জীবনের সঞ্চয়। আর যদি শান্তিরক্ষা বাহিনীতে আমাদের অংশগ্রহণ বিপন্ন হয়, তাহলে জেনারেল সাহেবদের কিছু হবে না, কিন্তু সৈনিক আর জুনিয়র অফিসারদের সমস্ত সম্পূর্ণ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। পিনাকি বলেন, আশা করি সামরিক বাহিনী কর্তা ব্যক্তিরা এই স্পর্শকাতর বিষয়টিকে আঙুলে নেবেন এবং এই চিঠির কারণে আরপি জেনারেলরা যদি যথাসময়ে জাতির স্বার্থে সঠিক অবস্থা গ্রহণ করেন, তাহলে তা হবে প্রতিষ্ঠান হিসেবে আর্মির প্রতি এবং দেশপ্রেমিক সেনা সদস্য হিসেবে সমস্ত জাতির প্রতি একটি অবিস্মরণীয় অবদান। এটি ইতিহাসে উজ্জ্বলভাবে লেখা থাকবে। আমি আশা করছি তারা বিষয়টিকে যথাযথভাবে অনুধাবন করবেন। পিনাকি ভট্টাচার্য বলেন, আজকের ভিডিওটি পুলিশ আর র্যাবের নন অফিসারদের জন্য না। আমি আমার দর্শকদের বলবো, পুলিশের কনস্টেবল আর র্যাবের সিপাহীকে আপনারা শত্রু ভাববেন না। তারাও দরিদ্র মানুষের সন্তান। এদের বেশিরভাগই তাদের উপরে দেয়া আদেশ অনিচ্ছা শর্ত মানতে বাধ্য হয়। আবার কিছু পুলিশ আছে অতি উৎসাহী। তাই আমি এমন একটি আহ্বান জানাবো আপনাদের উদ্দেশ্যে, যারা মাঠের অপারেশন করেন, তার মানে যারা মিছিল সমাবেশে গুলি চালান, মূলত পুলিশের কনস্টেবল, এএসআই বা খুব বেশি হলে এসআই, তাদের জন্য আপনার একটি জিনিস মনে রাখবেন, আপনার বড় কর্তাদের টিকি কোথায় বাধা আছে হংকং, সিঙ্গাপুর, দুবাই, ইউরোপ, আমেরিকায়। তার মানে বিপদ দেখলে সে পালিয়ে যাবে, কিন্তু আপনি কোথায় পালাবেন? তাই মিছিল সমাবেশে গুলি করার আগে আমার কথাগুলো একটু শুনে যান, লাভ হবে। পিনাকি ভট্টাচার্য বলেন, যে মিছিল বা সমাবেশে গুলি করা হবে, সেখানকার ডিউটি পুলিশের তালিকায় পুলিশ লাইনের অনেকগুলো অফিসে কন্টিনজেন্ট সার্টিফিকেট বা সিসি আকারে সংরক্ষিত থাকে। সেই রেকর্ড থেকে জানা যাবে কারা কারা সেদিন ডিউটিতে ছিলেন আর কে কে সম্ভাব্য গুলি চালাতে পারেন। তারপরে গুলি খারিজ এবং গুলি খারিজের রেজিস্টার আছে, ওখান থেকে জানা যাবে যে কার বন্দুক থেকে কয় রাউন্ড গুলি করা হয়েছে। তাহলে বেরিয়ে যাবে কে খুনি। প্রত্যেক মিছিল সমাবেশের দলে নিবেদিত কর্মীদের ছবি এবং ভিডিও করে রাখবে।
এগুলো প্রমাণ করবে কারা কারা খুনের সাথে জড়িত। তারপরও যারা যারা একসাথে ডিউটি করেছে সবারই তো বাঁচার ইচ্ছা থাকে, তাদের মধ্যে কিন্তু সবাই গুলি করবে না। সুতরাং তারা অকারণে আপনার গুলিতে মারা যাওয়া মানুষের খুনের মামলার আসামি হতে যাবে না। তারাই দেখিয়ে দেবে সেদিন আপনিই গুলি করেছিলেন। আপনার সাথে যারা একই সিসিতে ডিউটি করেছে তারা সেদিন বলে দিবে, তারা রাজসাক্ষী হয়ে যাবে। রাজসাক্ষী হয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনি গুলি করেছিলেন, আপনি মানুষ খুন করেছিলেন, আপনি শান্তিপূর্ণ মিছিল সমাবেশে গুলি করে মানুষ খুন করেছিলেন। রাজসাক্ষী কখনোই আসামি হয়ে ফাঁসি বা শাস্তি পায় না। সে আসামিদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য মুক্তি পায়, সাজা কম পায়। আপনার ডিউটি সিসি বা আপনার ডিউটি কাগজে যাদের নাম আছে তাদের অনেকে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে নিজেরা বেঁচে যাবে। তারপর তারাই সাক্ষ্য দিবে আপনি মিছিলে বা সমাবেশে অকারণে গুলি চালিয়ে মানুষ খুন করেছেন। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, যে সমস্ত ডিআইজি, আইজি, এসপি, ওসিদের হুকুমে আপনি মিছিলে গুলি চালাচ্ছেন তাদের কিন্তু বিদেশে সেকেন্ড হোম আছে, মানে টাকা পয়সা সব ওই জায়গায় পাচার করে রেখেছে। ওই অফিসার যখন বিপদে পড়বে তখন বিদেশে পালাবে, অথচ তার কথা আপনি নিজের ভবিষ্যৎ শেষ করেছেন। আপনার বিপদের সময় কাউকে কাছে পাবেন না। সেদিন কোথায় যাবেন, কোন দেশে পালাবেন? পালাতে পারবেন না, আপনাকে দেশেই থাকতে হবে। তাই আপনি অন্যায় আদেশ তামিল করে নিজেকে কেন ফাঁসির আসামি বানাবেন? আপনি বলতে পারেন আপনার অফিসার নির্দেশ দিয়েছে আমি কিভাবে গুলি না চালিয়ে থাকি। আপনার পিআরবি অনুযায়ী অফিসের বৈধ আদেশ শুনতে আপনি বাধ্য, অবৈধ আদেশ না। মানুষ খুন করার আদেশ অবশ্যই অবৈধ। কারণ নিজেকে বাঁচাতে আপনি গুলি করেছেন কখনো এটি প্রমাণ করতে পারবেন না। আপনার সিসিতে যাদের নাম তারাই বাঁচার জন্য রাজসাক্ষী হয়ে বলে দেবে আপনাদের ওপর কোনো হামলা হয়নি, কোনো আত্মরক্ষার প্রয়োজন ছিল না। মানুষ খুন করার জন্য আপনি গুলি চালিয়েছিলেন, তখন ফেঁসে যাবেন আপনি। পিনাকি ভট্টাচার্য বলেন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে রাষ্ট্রের এই শক্তি কুব্যবহার করে সরকার নাগরিকদের জীবন এবং সম্পদকে আক্রান্ত করছে। গত 15 বছর বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী দিয়ে সাধারণ নাগরিকদের জানমালের এত বেশি ক্ষয়ক্ষতি করা হয়েছে যে এখন আইনানুগ পন্থায় নিজেদের জানমাল নিজেদেরই রক্ষা করা। আইনের পরিভাষায় এটা কি বলে? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এইটা প্রয়োগ করা ছাড়া নিজেদের জীবন এবং সম্পদ রক্ষা করার মতো কোনো উপায় জনগণের নেই। দেশের শান্তিপ্রিয় অপময় জনসাধারণের আর কোনো উপায় নেই। আমরা চরম নিপীড়নের শিকার হচ্ছি এই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে। তাই এখন থেকে যে কোনো উদ্ভট পরিস্থিতিতে নিজের এবং অন্যের জানমাল রক্ষার আইনানুগ দায়িত্ব এবং ক্ষমতাগুলো আপনারা প্রয়োগ করতে থাকেন। কোন পরিস্থিতি তার কিভাবে প্রয়োগ করতে হবে আমি সংক্ষেপে বলছি, তাহলে বুঝতে পারবেন ওরা যেভাবে বাংলাদেশের জনগণের ওপর অত্যাচার আর নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে তার বিরুদ্ধে পাল্টা বল প্রয়োগ করাটা কেন বৈধ? পিনাকি বলেন, আমি পুলিশদের পরিবারের প্রতি আহ্বান জানিয়েছিলাম যে আপনারা আপনার স্বামী বা স্ত্রীকে থামাতে না পারলে দায়িত্ব আপনারও। এইটা বলার সুযোগ নেই যে আমরা তো আপনাদের সাবধান করিনি। আসেন এবার আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এটা কি একটু জেনে নেই। বাংলাদেশ আইন তার প্রতিটি নাগরিকের জীবন এবং সম্পদ রক্ষা করবে তার নিজের এবং তার প্রতি সহবর্তী অন্য যে কোনো নাগরিকের ক্ষমতা প্রদান করেছে। এটাকে বলা হয় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এটা দণ্ডবিধি ধারা 100-তে বলা হয়েছে যে 99 ধারার শর্ত সাপেক্ষে যে কোনো ব্যক্তি নিম্নলিখিত ক্ষেত্রসমূহে নিজের এবং অপরের দেহ রক্ষার আইনি অধিকার প্রয়োগ করতে যেয়ে আক্রমণকারী সে যেই হোক তার উপর প্রয়োজনীয় যে কোনো মাত্রায় পাল্টা বল প্রয়োগ করতে পারেন কয়েকটি কন্ডিশনে। প্রথমত, সে আক্রমণের ধরন যদি এমন হয় যে তার ফলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু অথবা গুরুতর আহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। দ্বিতীয়ত, অপহরণ বা গুমের উদ্দেশ্যে যদি আক্রমণ করে। তৃতীয় যে কারণ সেটি এক্ষেত্রে প্রযোজ্য না, আমি বলছি না। চতুর্থত, যখন কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করার লক্ষ্যে বল প্রয়োগ করা হয় এবং আক্রান্ত ব্যক্তির মনে যুক্তিসঙ্গতভাবে এবং আতঙ্কের সৃষ্টি করে যে সে অবৈধ আটক অবস্থা হতে মুক্তি লাভের জন্য তিনি কোনো বৈধ সরকারি কর্তৃপক্ষের সাহায্য পাবে না। তার মানে যতগুলো গুম করেছে প্রত্যেকটি ক্ষেত্রে গুমের ভিকটিম এবং গুমের ভিকটিমের আত্মীয় স্বজন পাল্টা বল প্রয়োগ করতে পারত। যখন সে অসৎ উদ্দেশ্য নিয়ে নিরাপরাধ কারণ জানমালকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে কাজ করে তখন আর সে কোনো প্রোটেকশন পায় না। সেটাকে সরল বিশ্বাসের সরকারি দায়িত্ব পালন বলে গণ্য করা হয় না। পিনাকি ভট্টাচার্যরা বলেন, আমি আবারও বাংলাদেশের পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলকে আমি বলছি, আপনারা কিন্তু এই দেশেরই মানুষ, এই দেশেরই নাগরিক। বুঝে হোক না বুঝে হোক এতদিন যা করেছেন এখন অন্তত সময় এসেছে নিজেদের এই ভুলগুলো শুধরে নিয়ে আত্মঘাতী অপরাধমূলক কর্মকাণ্ডগুলো থেকে নিজেদের বিরত করবেন। পুলিশের এই বল প্রয়োগ অবৈধ, বাংলাদেশের আইনে অবৈধ। আপনার উপর অবৈধ বল প্রয়োগ করলে পাল্টা বল প্রয়োগ করবেন। সভা সমাবেশের অধিকার সংবিধানের স্বীকৃত, রাজনীতির অধিকার সংবিধানের স্বীকৃত। সেই অধিকার কেড়ে নিতে আসলে, সেই রাজনীতি করার জন্য আপনার বাসায় সে হুমকি দিলে, আপনাকে তুলে নিতে আসলে পাল্টা বল প্রয়োগ করবেন, এটি বৈধ। জনতাকে সাথে নিয়ে যে যেভাবে পারেন ভয় ভেঙে রাস্তায় নেমে আসেন। আত্মগোপনে থাকা সবাই রাস্তায় নেমে আসুন। কাঠরানী হাসিনার স্বপ্নকে দুঃস্বপ্ন বানিয়ে দিতে হবে। এই লড়াইয়ে বিজয়ের কোনো বিকল্প নেই। এই ঢাকায় হাসিনা দুঃশাসনের দুর্গকে মাটিতে মিশিয়ে দিতে হবে। ইতোমধ্যে হাসিনার লাঠিয়াল পুলিশ বাহিনী মনোবল ভেঙে গেছে। পুলিশ যদি মাঠে নামেও তাহলে ধূলিকণার মতো উড়ে যাবে জনতার প্রতিরোধের সামনে। আমরা তো রক্ত কম দিইনি, দরকার হলে আরো রক্ত দেব।
কিন্তু বাংলাদেশের মানুষকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে ছাড়ব। এইবার আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।